জেনজি কি সমাজে নতুন একটা মানবিকতা ও চিন্তার দিগন্ত তৈরি করছে? নাকি অ্যানার্কিক একটা সিস্টেম তৈরিতে সাপোর্ট দিচ্ছে? আম প্রথমে আমাদেরকে একটু বোঝা দরকার যে জেনজি জিনিসটা কি আসলে? আপনি যেটা বলছেন, প্রশ্নটা কি জানেন? যে জেনজি কি সমাজে জেনজি কি সমাজে নতুন একটা মানবিকতা ও চিন্তার দিগন্ত তৈরি করছে? যেটা জেনজিরা নতুন নিজেই বলছে এবং অনেকেই মানে বলছে যে নতুন ধরনের হিউম্যানিটি নাকি? হিউম্যানিটি হ্যাঁ, এবং চিন্তার And একটা if নতুন they are দিগন্ত। contributing to ওই যে anarchic সিস্টেম তৈরিতে তারা কোনো ইয়ে করছে কিনা। আচ্ছা, জি, এখন আমাদেরকে আগে জেনজিটা কি এটা আগে বুঝতে হবে। জেনারেশন জেড আমরা যেটাকে বলছি। জি। আমি একটু ওই যে ব্যাকগ্রাউন্ডে যাই। এই যে জেনারেশনাল ক্লাসিফিকেশন যেটা পিরিয়ডিকলি যে এই এই কি বলে জন্মসাল অনুযায়ী আমরা যারা এই ক্লাসিকলি জেনারেশন জেড আমরা যেটাকে বলি যে যাদের জন্মটা এই যে লেট 1990s অর্থাৎ 1997-98 ওই সালটা থেকে আপনার হচ্ছে লেট 2000 বা আর্লি 2010 যেটা 2012 বা 13 98 থেকে ধরা হয়। জি, 98 থেকে। 90 আচ্ছা এর মধ্যে যাদের জন্মটা এবং এরপর যারা বেড়ে উঠেছে অ্যাডাল্টহুডে পৌঁছেছে তাদেরকে আমরা 2012-13 সাল পর্যন্ত ধরা হয়। জি। জেনজি বলছি। এখন আমাদেরকে আগে দেখতে হবে যে মানুষের যে চিন্তা ভাবনা, তার যে চিন্তা পদ্ধতি, তার যে ভাষা এবং সে যে সংস্কৃতি চর্চা করে এটা কি দ্বারা হচ্ছে শেপড হয়, হচ্ছে শেপিং যে ফোর্সটা, এটার দিকে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যদি একটু ওই যে মানুষের একটু প্রাচীন ইয়ের দিকে যাই, যেমন একটা জেনারেশন ছিল যেটা ওই যে আপনার এই যে খ্রিস্টপূর্ব কত 1200-র দিকে, 1200 থেকে 1100, যেটাকে আমরা ওই যে হোমারিক জেনারেশন বলি। ওই হোমারিক জেনারেশনের চিন্তা পদ্ধতি, বিশ্বাস বা যে কালচারাল এঙ্গেজমেন্ট ওটা কেমন ছিল? আপনি দেখবেন, আপনি যদি ওই যে হোমারিক লিটারেচার পড়েন, ওই যে ইলিয়াড, ওডিসি, ওই লিটারেচার গুলোতে এক ধরনের সিগনেচার আছে এবং ওখানে ওই সময়ের মানুষদের, ওই সময়ে যে শিশুরা বড় হয়েছে, জন্ম নিয়েছে বা পিউবার্টিতে পৌঁছেছে, তাদের একটা ওই যে তারা কি চায়, তারা কি ধরনের জীবন যাপন করতে চায় এবং তারা চারপাশে কিভাবে কি দৃষ্টিভঙ্গিতে তাকায়, তার একটা সিগনেচার কিন্তু ওখানে আছে। আর একটা আহ, 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 বড় এলিমেন্ট হলো ওই যে হিরোইজম, যে তারা সবাই ওই যে বীর হতে চায়, দেশের জন্য, এই রাজার জন্য জীবন দিতে চায়। এটা এরকম একটা চিন্তা ভাবনার একটা প্যাটার্ন ওরকম ছিল। এখন এই আমি যদি আরো যাই, এই যে আপনার আরেকটা আমি আরেকটু একটু শার্প কন্ট্রাস্টে যাই। সক্রেটিসের সময় আরেকটা জেনারেশন ছিল যেটাকে আমরা ওই যে ফিলোসোফার জেনারেশন বা ওই যে সক্রেটিক জেনারেশন বলি। তো ওই জেনারেশনের সাথে আপনি দেখেন ওই যে হোমারিক জেনারেশন আমি যেটা বললাম, ওটার একটা শার্প কন্ট্রাস্ট আছে। হোমারিক জেনারেশন যেভাবে চিন্তা করত, যে দৃষ্টি দিয়ে তার চারপাশে তাকাতো, আমরা সক্রেটিক জেনারেশনে এসে দেখলাম যে দে আর থিঙ্কিং ভেরি ডিফারেন্টলি, দে আর ইন্টারপ্রেটিং দেয়ার, যে তাদের চারপাশের যে বিশ্ব ওয়ার্ল্ড, এটাকে তারা খুব ডিফারেন্টলি ইন্টারপ্রিট করছে। এবং আমার মনে হয় ইউ হ্যাভ সাম এভরিওয়ান হ্যাভ সাম লিটল আইডিয়া অ্যাবাউট যে সক্রেটিক জেনারেশন কিভাবে চিন্তা করে। আমরা এই অ্যানসান গ্রিক ফিলোসোফারদের জীবনের দিকে যদি একটু করে তাকাই, এখন আমি জেনজির দিকে একটু তাকাই। জেনজির জন্মটা যখন হলো তখন আমাদের পৃথিবীর চারপাশের পরিবেশটা কেমন ছিল? জেনজি জন্ম নিয়ে আমি যে কত ওদের সালটা কত যেন সালে এসে 1998। 98 জি। এখন এই যে আমরা এই যে একটা ইন্টারনেট বুম যেটাকে বল, এই 1998 এর পরে আমরা, আপনি কি কি জিনিস ব্যবহার করেছেন? রাইট। আপনি 98 এর মোবাইল সময় তো নাইনটিন না নাইনটি আমরা আমি যদি বাংলাদেশের এখানে একটা জিনিস একটু আমি ইয়ে করি, ডিস্টিংগুইশ করি, এটা হচ্ছে গ্লোবাল জেনজি। আর আমার মনে হয় যেটা সবাই জেনজি জেনজি করে, কিন্তু বাংলাদেশের জেনজি আর গ্লোবাল জেনজি ইজ ডিফারেন্ট। বাংলাদেশের জেনজিটা একটু আলাদা।
কারণ হচ্ছে আমেরিকার জেনজি 1997-এ জন্ম নিয়েই যা পেয়েছে, এটা বাংলাদেশের জেনজি পায়নি। কারণ হচ্ছে বাংলাদেশের যে ইকোনমিক ট্রান্সফরমেশনটা, এটা মূলত 2000-এর পরে হচ্ছে একটু র্যাপিডলি শুরু হয়েছে। তার আগে 1980 ও 1990 এটা ইট ওয়াজ ভেরি স্লো। এখন আমি কেন এটা বলছি, কারণ বাংলাদেশের জেনজি গ্লোবাল জেনজি থেকে একটু আউটডেট। এখন এই জেনজিদের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হলো সে জন্ম নিয়েই আপনার মোবাইল ফোনের ছোঁয়া পেয়েছে। মোবাইল ফোন, আপনি এটা কিন্তু ম্যাজিক্যাল জিনিস। আমরা যদি ওই যে ওই হোমারিক জেনারেশনের কাছে বা ওই যে ওই আপনার মিডল এজের আরবিকদের কাছে গিয়ে যদি বলা হয় যে আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে একজন লোক আছেন মহিউদ্দিন মোহাম্মদ, ওনার সাথে সরাসরি বাংলাদেশে ঢাকার কেউ কথা বলছে ইয়াতে, এই যে রিয়েল টাইম ভিডিওতে, তো এটা কিন্তু খুব একটা ম্যাজিক জাদুর মতো বিষয় মনে হবে এই তাদের কাছে, মিডল এজ মানুষদের কাছে বা ওই যে হুমারিক জেনারেশন বা সক্রেটিক জেনারেশনের কাছে। কিন্তু জেনজির কাছে ইট ডাজন্ট সিম লাইক দ্যাট, যে এটা ম্যাজিক্যাল কিছু নয়। সেটা খুবই নর্মাল জিনিস। সে জন্ম নিয়ে দেখতে পাচ্ছে যে মানুষ দে ক্যান কমিউনিকেট বাই টেলিফোন, মোবাইল ফোন, তারপর একটা পর্যায়ে স্মার্টফোন আসলো, কম্পিউটার তখন হচ্ছে ভেরি প্রিভেলেন্ট, সব জায়গায় সহজলভ্য ছিল। ওই তখন ঘরে ঘরে হয়তো ছিল না, কিন্তু বাজারে দোকান ছিল, মেশিন, এই জিনিসগুলো ছিল ওই দোকানগুলো। তো এখন জেনজি, তারপর আপনি দেখেন আমরা এই যে এই অনুষ্ঠানটাতে মনে হয় আপনার ফেসবুকে বিয়ে করছেন, টেলিকাস্ট ব্রডকাস্ট করছেন। ফেসবুক আসলো কবে? 2004 সালের দিকে নাকি? আর একটু পরে বাংলাদেশ 7-7-7-এর দিকে। আমার আইডিটাই তো 2007 সালে খুলেছিলাম। আচ্ছা, 2007 সালে ফেসবুক আসলো, 2005 সালে দিকে ইউটিউব আসলো, তারপর আপনার ওই যে আরেকটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। কে যেন কথা বলছেন না? আচ্ছা, একটু মিউট করবেন সবাই, যারা আছেন একটু মিউট করবেন কাইন্ডলি। জি, আপনি বলুন। ইনস্টাগ্রাম আসলো 2010 সালের দিকে, আপনার হোয়াটসঅ্যাপ আসলো মনে হয় 2000 কি এরকমই, 2010 বা 9 এরকম এসেছিল। তারপর ওই যে টিকটক আসলো, ওই যে কত 2015 সাল না 16 সালের দিকে। এখন আপনি দেখুন জেনজি, সে তার যে চাইল্ডহুড, সে জন্ম নিয়েই রেডিমেড কমিউনিকেশন টুল পেয়েছে। একজনের সাথে আরেকজনের হচ্ছে রিয়েল টাইম যোগাযোগের, যেটা যেটা আপনার 100-200 বছর আগে এটা মানুষের কাছে ম্যাজিক্যাল ইমাজিনেশন ছিল। এটা যদি ওই যে ইউরোপে, এই যে ইউরোপে যখন উইচ হান্ট চলতো, ওই সময় যদি হতো, এই জন্য তখন তো বলতো হয়তো ডাইনি, উইচ, পুড়িয়ে মেরে ফেলতে হতো। এখন জেনজি দেখা গেল যে যে জিনিসটা একসময় মানুষের জন্য ম্যাজিক্যাল ইমাজিনেশন ছিল, হি ইজ আন্ডারগোয়িং, যেটা সে ওই ম্যাজিক্যাল ইমাজিনেশন, যেটা এটা সে একটা বাস্তব দুনিয়া, বাস্তব পৃথিবীর অংশ হিসেবে সে এটাকে পেল এবং সে এটার ভেতর দিয়ে বড় হলো। এখন জেনজি, এই যে আমরা যদি এপিজেনেটিক্স আমলে নেই, তাহলে এপিজেনেটিক্স কি বলে আমাদেরকে, যে মানুষের যে ইভলিউশনটা, বিবর্তনটা, এটা শুধু জেনেটিক ফ্যাক্টর দ্বারা হচ্ছে, এটা ডিটারমাইন্ড হয় না। এটার সাথে ওই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো, এগুলো হচ্ছে ওই মানুষের যে আমরা ওই যে সাইকোলজিক্যাল এভলিউশন বলি বা ফিজিক্যাল এভলিউশন বলি, এটাকে হচ্ছে প্রভাবিত করে। আপনার ওই যে মানুষের চেহারা এখন যেরকম, এই চেহারার পেছনে আমাদের খাদ্যাভ্যাসের প্রভাব আছে, আমাদের যে এই যে এক্সারসাইজের যে হ্যাবিট, কাজের যে অভ্যাস, ব্যায়াম করার অভ্যাস, এগুলোর প্রভাব আছে, আমাদের যে লাইফস্টাইল, কসমেটিক্স, এগুলোর প্রভাব আছে। একইভাবে আমাদের যে চিন্তা পদ্ধতি, আমাদের যে কালচারাল টেস্ট, আমাদের যে রিলিজিয়াস টেস্ট এবং আমাদের যে পলিটিক্যাল টেস্ট, এগুলো কেউ সমানভাবে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো হচ্ছে আফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে।
এখন জেনজিকে তাহলে জেনজির যে মগজটা, জেনজির মগজটাকে কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বেশি হচ্ছে এফেক্ট করেছে? আপনাকে বেশি প্রভাবিত করবে কে, কোন জিনিসটি, আপনি যেটির সাথে বেশি সময় কাটাবেন? এখন মিলেনিয়াল যারা, আপনি যেটা বলেন, যেটাকে ওই যে কি জেনারেশন ওয়াই যেটাকে বলা হয়, 1980-র দিকে যাদের নাকি আমাকে সালগুলো একটু হ্যাঁ, যদি হ্যাঁ, তার একটু ধরিয়ে দেবেন। আই ক্যান্ট রিমেম্বার। তার আগের, হ্যাঁ, তার আগের প্রজন্মই। জি। হ্যাঁ, রাইট। যারা এখন তাদেরকে, তাদের এঙ্গেজমেন্ট গুলো, তাদের, আমি যদি এনভায়রনমেন্টাল এঙ্গেজমেন্টের কথা বলি, তারা বেশি সময় কাটাতো কিসের সাথে? তারা বেশি সময় কাটাতো যাদের একটু কালচারাল টেস্ট হাই ছিল, উঁচু ছিল, তারা বেশি সময় কাটাতো বইপত্রের সাথে, গানের অনুষ্ঠানের সাথে, গানের সাথে, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম এগুলোর সাথে। তখন তো বিদ্যুৎ, আমাদের বাংলাদেশের গ্রামে তো হচ্ছে 1980s-90s এর দিকে বিদ্যুৎ ছিল না তো খুব একটা, এবং আমার গ্রামে আমি বিদ্যুৎ দেখিনি। তো তখন ওই যে সারা গ্রামে একটা টেলিভিশন ছিল, শুক্রবার হলে সবাই দল বেঁধে আলিফ লায়লা দেখতে যেত। তারপর সন্ধ্যার পর কুপি বাতি ছিল অনেকের ঘরে, কেউ কেউ কুপি বাতিটাও জ্বালাতো না, কারো কারো হারিকেন ছিল, আরেকটা মনে হয় হ্যাজাক লাইট টাইপের কি একটা, যেন এটাকে পাম্প লাইট নাকি বলতো, আই ক্যান্ট রিমেম্বার, এরকম ছিল। তো এখন এবং উঠানে আপনার এই যে অন্ধকার, জোনাকি পোকা জ্বলতো, আর হচ্ছে যদি ধান মারাই বা এগুলোর গরু টরু এগুলো গোয়ালে ঢুকিয়ে, ওই যে ধানের সিজনে ধান মারাই টারাই দিত, গম মারাই দিত, তারপরে যে বাকি সময়টা সেটা কিভাবে স্পেন্ড করতো, সেটা স্পেন্ড করতো যে আপনি, আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার ওয়ে, গ্রামের উঠোনে তখন আড্ডা, ওই যে গ্রামের যে কোনো একজনের বাড়িতে দেখা যেত 5-10টা বাড়ির মানুষ, পুরুষরা বা মেয়েরা, ওরা যেত কিন্তু, গিয়ে ওই যে আড্ডা টাড্ডা দিত, গান টানও গাইতো, কিচ্ছা, ওই যে পালা, ওই যে আমরা যে কাঞ্চনমালার একটা ইয়ে ছিল, কাঞ্চনমালার পুঁথি বা কাঞ্চনমালার কিচ্ছা, এটা খুব জনপ্রিয় ছিল। আমি তো দেখতাম ওই যে আমাদের পাশের বাড়িতে একটু উঠানে এটা প্রায় ওই একজন লোক এসে এটা ইয়ে করতো, এ ধরনের নানা কিচ্ছা, নানা গল্প, পুঁথি, গান, এই জিনিসগুলো নিয়ে মানুষের সময় কাটতো। এবং তাদের চিন্তা পদ্ধতিটা, ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট দেন দ্য জেনজিস। এখন জেনজি তাহলে এই কিসের সাথে সময় কাটালো? জেনজি তো কাঞ্চনমালার পুঁথি পায়নি। জেনজি হচ্ছে ওই যে ওই এই কুপিবাতি জ্বালানো পরিবেশটা সে পায়নি। কেউ আর্লি যাদের পেয়েছে, কেউ কেউ হয়তো পেয়েছে, গ্রামে যাদের আর্লিতে, যাদের ওই যে আর্লি 2000-এ যাদের হচ্ছে জন্ম, কিন্তু তার বিশেষ করে যারা শহরে, ঢাকার যারা, ওরা তো পায়নি। এখন এই যে আপনার ফোক কালচার যেটা, বা এই বাংলাদেশের বা গ্রাম বাংলায় যে ট্র্যাডিশনাল যে কালচারাল টেস্ট, এইটার সংস্পর্শে জেনজির যাওয়ার সুযোগ হয়নি। এখন জেনজি তাহলে কোথায় গিয়েছে? সে ট্যাবলেট, এই যে আপনার ট্যাব যেটা, এটাতে গিয়েছে, সে স্মার্টফোনে গিয়েছে, কম্পিউটারে গিয়েছে, গিয়ে সে কানেক্টেড হয়েছে তারই মতো অন্য মানুষের সাথে, বাট রিমোটলি, ডিস্ট্যান্টলি। এখন মিলেনিয়ালদের কমিউনিকেশন ছিল ক্লোজ, ডোর টু ডোর। তারা একজনের কাছে আরেকজন হেঁটে যেত, একজনের কাছে আরেকজন চিঠি লিখত। জেনজি and hit the enter button, send it. অর্থাৎ তার চিন্তা ভাবনা এবং লার্নিং স্টাইলে হচ্ছে বড় ধরনের রেভলিউশনারি পরিবর্তন এসেছে। এখন এই যে পরিবর্তনটা, এই যে তার চারপাশে যে এনভায়রনমেন্ট, ডিজিটাল এনভায়রনমেন্ট, মোস্টলি হচ্ছে সে আপনার ট্যাঞ্জিবল জিওলজিক্যাল এনভায়রনমেন্টের বদলে সে বেশি সময় স্পেন্ড করেছে, খরচ করেছে ইনট্যাঞ্জিবল ডিজিটাল এনভায়রনমেন্টের সাথে। এবং টু সার্টেন এক্সটেন্ট সে আপনার হচ্ছে এই যে ফ্যান্টাসি যেটা আমরা কি বলি, একটা ইমাজিনারি জগতের সাথে হচ্ছে সে কানেকশন, সংযোগ স্থাপন করেছে। এখন আপনার যে প্রশ্নটা ছিল, এই যে জেনজি কোনো নতুন ধরনের কি মানবিকতা বা চিন্তার দিগন্ত তৈরি করেছে কিনা, তার এই যে আমি যেটা বললাম, এই যে তো আমরা সমাজ বলতে যেটা বুঝি, এই সমাজ তো হচ্ছে জেনজির সমাজের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট। দে থিঙ্ক ডিফারেন্টলি,
দে ইন্টারপ্রিট থিংস ডিফারেন্টলি। এবং আপনি ওই যে দৃষ্টিভঙ্গি যে তৈরি হয় কিভাবে, দৃষ্টিভঙ্গি তৈরিতে অভিজ্ঞতা এক ধরনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন জেনজির অভিজ্ঞতা আর মিলেনিয়ালসের অভিজ্ঞতা তো এক নয়। জেনজির জন্য কম্পিউটার, স্মার্টফোন এগুলো হচ্ছে নেটিভ, আর মিলেনিয়ালসদের জন্য এগুলো হচ্ছে লার্ন টুল। আপনি এক সময় মনে করতে পারবেন বাংলাদেশে তো প্রচুর কম্পিউটার কোর্সের দোকান ছিল, এখন কি দেখা যায়? এখন কম্পিউটার কোর্স, না। ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো শেখার জন্য আছে অ্যাডভান্স, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্র, এগুলো যদি কেউ শিখতে চায়, সিএসএস, কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ গুলো, পাইথন, C++, এগুলোর জন্য স্পেশালাইজড ইয়ে আছে, ট্রেনিং সেন্টার আছে। বা যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট, HTML বাদ দিলাম, পরের যে ল্যাঙ্গুয়েজ গুলো আসলো, PHP, TSP, এগুলো এখন। কিন্তু কেউ ওই যে বেসিক কম্পিউটেশনাল অপারেশন যেটা ছিল, ওই যে একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলে এটা কম্পিউটার শেখা টাইপ, এটার ওই ব্যবসাটা কিন্তু এখন নেই। কারণ হচ্ছে ওই যে ওটা যাদের জন্য ছিল, মিলেনিয়ালস বা অন্যদের জন্য, কিন্তু জেনজির জন্য ওইটা নেই। ঠিক, দে ওয়ার বর্ন ইনটু ইট, তারা এটার ভেতরে জন্ম নিয়েছে। এবং কম্পিউটার তারা জন্মের পর থেকে, এটা আমরা ভাষা যেভাবে শিখি, আপনি যেভাবে ভাষা শিখেছেন, আমাদের পূর্বপুরুষরা যেভাবে ভাষা শিখেছে, ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করেছে, জেনজি একই প্রক্রিয়ায় প্রযুক্তি বা এই যে টেকনোলজিটা তারা এইভাবে হচ্ছে আয়ত্ত করেছে, টেকনোলজির যে ব্যবহারটা। তারপর আমি যদি জেনজির, এখন ওই যে কি বলে, জেনজি তো ধরেন আপনার কত 2012-তে, তারপরের যে জেনারেশন কি যেন, আলফা, বেটা তো পরে, তো জেনারেশন আলফা, ওরা তো এখন তো এআই চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা যে আপনি ইউ ক্যান্ট ইমাজিন, যেটা আপনি যদি একটু এই ঠান্ডা মাথায় একটু বসে চিন্তা করেন, অনেকে ওই যে মিশরের পিরামিড দেখে খুব হতবিহ্বল হয় যে মানুষ কিভাবে এটা বানালো। তাজমহল দেখে, আমি তো তাজমহল যখন ছোট ছিলাম, তাজমহল যখন আমি প্রথম দেখি, খুবই আমি যে ওভারহ্যান্ড হয়েছিলাম। এই যে রঙিন পাথরগুলো কেটে কেটে ওই সাদা পাথরের ভেতরে ঢুকানো, যে ফুলগুলো, নকশাগুলো, যে এটা কিভাবে মানুষের পক্ষে সম্ভব হলো। যখন ওই যে চায়নার গ্রেট ওয়াল যখন আমি প্রথম দেখেছিলাম অনেক আগে, তো আমরা বইপত্রে শুনতাম যে চায়নার গ্রেট ওয়াল, যে এটা একটা হয়তো দেয়াল, শুধু একটা মামুলি দেয়াল, কিন্তু এটা যে এটা ম্যাসিভ, এটা দুই পাশে দুইটা দেয়াল, মাঝখানে প্যারেডের জন্য বড় ইয়া আছে, এবং এক একটা ইটের সাইজ যেটা পাথরের তৈরি। তো দেখে আই ওয়াজ ভেরি ওভারহেলড। বাট নাও আমি যদি একটু চিন্তা করি, আপনি দেখুন একটা কম্পিউটারের গঠন কত জটিল, একটা মোবাইল ফোনের গঠন কত জটিল। এই যে আমি আপনার সাথে এটা কিসে লাইভ স্ট্রিমিং হচ্ছে, কি স্ট্রিমিয়ার্ডে সরাসরি কথা বলছি এখন, ইট ইজ ভেরি, এখন এটা হচ্ছে, কিন্তু এগুলোর চেয়েও কিন্তু এগুলো ম্যাজিক্যাল ইনোভেশন। আমরা হয়তো ওই যে বাতাসের ভেতরে থেকে অক্সিজেনের গুরুত্ব বোঝা যায় না, পানির ভেতরে মাছ বাস করে, সে পানির ইয়াটা বুঝতে পারে না। এখন আমরা তো উই আর, মানে এটা যে ফ্লাড, এই বন্যার ভেতরে আছি, ফ্লাড অফ টেকনোলজি, এই বন্যার ভেতরে থেকে আমরা এগুলো বুঝতে পারছি না। বাট এগুলো যে আমাদের মস্তিষ্ককে, আমাদের চিন্তা পদ্ধতিকে, এবং আমাদের যে বিহেভিয়ার, আচার আচরণ, এবং আমাদের হ্যাবিট, অভ্যাসগুলো, এদেরকে কিভাবে এফেক্ট করছে, ইনফ্লুয়েন্স করছে, এটা আমরা কিন্তু কনসিয়াসলি টের পাচ্ছি না। এখন এই যে আমরা হিউম্যানিটি বলতে যা বুঝতাম, মানবিকতা বলতে আমরা যা বুঝতাম, এখন জেনজি এটা একইভাবে বুঝবে কেন? এটা বুঝলে তো একটা অস্বাভাবিক ঘটনা হবে। এটা তো উই শুডন্ট এক্সপেক্ট যে তারা হিউম্যানিটিকে একইভাবে হচ্ছে ইন্টারপ্রিট করবে। তারা যে এটা রিডিফাইন করবে না, মানবিকতার নতুন সংজ্ঞা তৈরি করবে না, ইটস নট গ্যারান্টেড। এবং এটাই শেষ নয়, জেনজি তো কিছুদিনের মধ্যে হয়তো ইরিলেভেন্ট হয়ে যাবে। আমার মনে হয় কিছু মানুষ অযথাই জেনজিটাকে ওভার গ্লোরিফাই করছে বা ওভার এমফাসিস ইয়া করছে। বাট এটা একটার পর একটা জেনারেশন আসতে থাকে, কিন্তু এই যে কিছুদিন পর পৃথিবী ডমিনেট করবে জেনারেশন আলফা। ওরা এআই এর মধ্যে অটোনোমাস কমান্ড, আপনার এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যে কথা বলছি, এই যে আমাদের মানুষের যে জ্ঞানের বড়াই, মানুষের দীর্ঘকাল মানুষের একটা বড় অহংকার ছিল যে সে মানুষ জ্ঞানী, মানুষের যে জ্ঞানের বড়াই, আমি তো এটা দেখলাম যে এক এক আঘাতে, একটা ঢিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইয়ে করে দিয়েছে।
হ্যাঁ, স্টিল নাও মানুষ সুপিরিয়র, বাট যে মানুষের অনেক জিনিস, এটা ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুবই আমার কাছে খুবই মনে হয়। এটা অনেকে আপনারা হয়তো যারা সবাই এআই করে, বাট সে যদি গভীরভাবে চিন্তা করতো, এটাতে আমি যদি ফিলোসফিক্যালি হচ্ছে এটাকে আমি ইন্টারপ্রিট করতে চাই, তাহলে এটা অন্য আলোচনা। ওইটা আরেকদিন আমার মনে হয় আপনার আরেকটা অনুষ্ঠান আমি করবেন, আমি থাকার চেষ্টা করবো না, আর্টিফিশিয়াল অবশ্যই। এটা 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 নিয়ে। তো হ্যাঁ, এখন এটা নিয়ে আলাদা আলাদা একটা আসলে হ্যাঁ, এখন এই যে আপনি পর্বের মানবিকতা বিষয়। বলছেন জেনজি, এবং মানবিকতা বলতে আমরা ক্লাসিকলি কি বুঝি? মানবিকতা ইট ইজ রিলেটেড টু হিউম্যান, মানুষ সম্পর্কে। কিন্তু এখন নতুন মানবিকতার ডেফিনেশন তৈরি হচ্ছে। প্রশ্ন উঠেছে, রোবটের হিউম্যান রাইটস আছে কিনা, রোবটের মানবিক অধিকার আছে কিনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত যে কম্পিউটার, তারও অধিকার থাকা উচিত কিনা। কারণ আপনি শাহরিয়ার মুস্তফা বা রোমানা হোক বা ওই যে নেসারউদ্দিন, আপনারা চিন্তা করছেন, কথা বলছেন, ভাষা অনুবাদ করতে পারছেন, অন্য ভাষায় হচ্ছে আপনার চারপাশকে আপনি ব্যাখ্যা করতে পারছেন। এই কাজটা তো এআইও পারছে না? আমি লম্বা লেকচার এখানে দিচ্ছি, এটা একটা ট্রেন্ড এআই, এটা একসময় দিতে পারবে, বা এখনো হয়তো দিচ্ছে। আমি লেখা লিখছি, এই লেখা এখন কমান্ড দিলে এআই লিখে দিচ্ছে। অনেক মানুষ সুন্দর, আপনি এই যে ছবি, এটা এআই ভিডিও তৈরি করে দিচ্ছে। এটা তো এটা একটা একটা ছবি আঁকতে, একটা হিউম্যান লাইক ফিগার মানুষের আঁকতে কত সময় লাগতো। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা আপনার সাধারণ একটা ছবি ছিল, যেটা কোনোভাবে হয়তো মিডিয়া টিডিয়ার কারণে একবার চুরি হয়েছিল ওই লুভর মিউজিয়াম থেকে। চুরি হওয়ার পরে এটা মিডিয়া হাইপের কারণে এটা পরে বিখ্যাত হয়েছে, ফেমাস হয়েছে। কিন্তু এরকম ছবি এখন এআই আপনাকে মিনিটে বানিয়ে দিচ্ছে, সেকেন্ডে বানিয়ে দিচ্ছে। তো এখন এই যে সবকিছু রিডিফাইন্ড হয়ে যাচ্ছে এখন, এই এই তারপর আপনার জেনজি হচ্ছে, সে পৃথিবীতে যেখানেই যা ঘটুক না কেন সে একটা রিয়েল টাইম পেয়ে যায়। ফেসবুক লাইভে সে যুদ্ধ দেখতে পারে। আপনি একটা চিন্তা করুন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় পরিবারের সদস্যরা, আর্মি মেম্বারদের যারা সোলজার ছিল, তারা কেমন জীবন কাটাচ্ছে, কোথায় যুদ্ধ করছে, এই সংবাদ পেতে হলে তাকে দিনের পর দিন, মাসের পর মাস একটা চিঠির জন্য অপেক্ষা করতে হবে। আর এখন জেনজি কি পাচ্ছে? ফরগেট অ্যাবাউট দ্য লাইটার্স, সে রিয়েল টাইম ভিডিওতে লাইভ স্ট্রিমিং এ সে যুদ্ধ দেখতে পাচ্ছে। আমরা ওই যে এখন ওই যে আপনি মহাকাশ থেকে, এটা তো পৃথিবীর ঘটনা, এই মহাকাশে যারা যাচ্ছে, এই যে অ্যাস্ট্রোনটস, নভোচারী, তারা মহাকাশ থেকে হচ্ছে লাইভ ব্রডকাস্টিং করতে পারছে, মহাকাশ স্টেশনে ভেসে বেড়াচ্ছে। আপনি এটা যদি লাইভ স্ট্রিমিং না করতে, এখনো তো এরকম মানুষ আছে যারা বিশ্বাস করে পৃথিবী গোল না, এটা হচ্ছে সমতল। তারপরে যে যারা একটু ওই যে ধর্মীয় ভাবে গোড়া, ফান্ডামেন্টালিস্ট, এদেরকে যদি, তাদের কাউকে যদি বলা হয় এই যে মহাকাশে মানুষ আছে ভেসে বেড়াচ্ছে, ওখানে গ্র্যাভিটি কাজ করে না, ওজন কম, সে তো আপনাকে পাগল বলবে। কিন্তু এখন লাইভ লাইভ ফেসবুকে ওই যে এটা একজন নারী ছিলেন না, ওই যে ভারতীয় বংশোদ্ভূত, ওনার মাঝে মধ্যে আমার ফিডে আসতো, ওই যে সুনিতা উইলিয়াম, ওনার ভিডিওর মতো আপনারা দেখেছেন, উনি এই যে মহাকাশ যান থেকে লাইভ ফেসবুকে লাইভ করতো। ইউরোপেরও একজন নারী আছেন এরকম ওনার। তো এই যে এখন এগুলোকে তো ডিনাই করতে পারছে না, কিন্তু যদি কোনো ক্রমে ডিনাই করার সুযোগ থাকতো, সে কিন্তু বলতো যে না, এটা মিথ্যে কথা, ইট ইজ ফেয়ারি টেলস, ইট ইজ মানে প্রোপাগান্ডা। তো এখন জেনজি হচ্ছে তার কাছে এই যে আপনার ইনফরমেশনের যে একটা ওভার এক্সপোজার, চাইলে রেডিমেড, এবং সেই ইনফরমেশনের এবং নলেজের, জ্ঞান এবং তথ্য, দুইটার সাগরে সে বড় হচ্ছে। মাছ যেমন পানিতে বাস করে চারপাশের পানিকে টের পায় না, আমরা বাতাসে বাস করে চারপাশের বাতাসকে টের পাই না, জেনজিও এই যে তার চারপাশে ফ্লাড অফ ইনফরমেশন, ফ্লাড অফ নলেজ, এটা মানুষের ইতিহাসে কখনো ঘটেনি। মানুষ কত বছর হলো? মানুষের বয়স 25 লাখ 24 লাখ বছর। এগ্রিকালচারাল রেভলিউশন থেকে মানুষের যে 11,000 বছর, 10,500 বছর, এই সময়টাতে মানুষ যে সময় পার করেছে, এখনের যে সময়টা আমরা দেখছি, আমরা পার করছি, ইট ইজ ম্যাজিক্যাল, একটু গভীরভাবে ভাবলে।
এবং সামনে কি হবে আমরা জানি না। জেনারেশন ব্যাটার পরে হয়তো আমরা ওই যে ইয়ার দিকে, ওই যে সিম্বায়োনিক কি বলে এটা, ওই যে অন্য কিছুর দিকে চলে যাব, ওই যে কৃত্রিম মানুষও চলে আসবে। এই যে আমি আমার আমার ফিলোসফিক্যাল ওয়ার্কস ভলিউম 1-এ যেটা ওই যে সেন্টেন্স প্যারাডক্স ডিজাইন সেটের যে ধারণা দিয়েছি, এই ডিজাইন সেট যদি ম্যাথমেটিশিয়ানরা যদি ডিজাইন সেট বের করতে পারে, আই ক্যান প্রেডিক্ট ভেরি ওয়েল তারা হচ্ছে আর্টিফিশিয়ালি কৃত্রিম মানুষ তৈরি করতে পারবে, হু ক্যান থিঙ্ক লাইক মি, হু ক্যান রাইট লাইক মি, অ্যান্ড who can be a better philosopher than Socrates or Aristotle or Plato. এখন একসময় দেখা যাবে পৃথিবীতে কৃত্রিম দার্শনিক তৈরি হচ্ছে, কৃত্রিম সাহিত্যিক তৈরি হচ্ছে। আমরা আমার মনে হয় নোবেল পুরস্কার কোনো কৃত্রিম সাহিত্যিক পাবে। এটা অসম্ভব কিছু না, জি।